হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টি। তো একটা ভিডিওর মধ্যে আমরা এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে কমপ্লিট করে দেবো। তো ক্লাসটা তোমরা ভালো করে দেখো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বাকি অধ্যায়গুলো আমাদের পরপর করিয়ে দেওয়া হবে। তো এইটা ক্লাসটা যদি ভালো করে দেখো তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এই অধ্যায় থেকে। তো প্রথমে এই ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার করে নেবো, কেননা প্রত্যেকে নাও জানতে পারে। তো যারা জানা আছে তারা চাইলে এটা স্কিপ করে পরের পার্টটা দেখতে পারো, কিন্তু এটা যেহেতু ক্লাসটা সকলের জন্য করাতে হবে তাহলে ক্লাসটা হচ্ছে ধরে ধরে আমি বেসিক থেকে করাবো। তো হচ্ছে যে ধরো যে প্রথম যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে পরমাণুর কনসেপ্ট। পরমাণুর ক্ষেত্রে আমরা কি জানি, এই হচ্ছে নিউক্লিয়াস আর এর বাইরে হচ্ছে যে ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসটা স্থির থাকে এবং ইলেকট্রনগুলো কি হয় এইভাবে ঘুরতে থাকে। এবার নিউক্লিয়াসের মধ্যে কি কি কণা থাকে, একটা হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। এবার প্রোটনের হচ্ছে আধানটা কি ধনাত্মক, নিউট্রনের আধানটা হচ্ছে নিউট্রনের আধানটা হচ্ছে কোনো রকম আধান থাকে না, মানে নিস্তড়িত। আর ইলেকট্রনেরটা হচ্ছে ঋণাত্মক। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এইবার কোনো মৌলকে যখন আমরা লিখি তখন নিচেতে আর মাথায় এরকম করে দুটো নাম্বার লিখি আমরা। তো এটাকে কি বলে, এটাকে বলে পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা। আর মাথারটাকে কি বলে, মাথারটাকে বলে ভর সংখ্যা। পরমাণু সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা। আর একটা পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সবসময় হচ্ছে ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান হবে। আর ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি বা যোগফল। তো এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলো কিন্তু জেনে রাখা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, না হলে এই চ্যাপ্টারটা তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। এরপরে আমরা চ্যাপ্টারটায় যাব। তো পরমাণু নিউক্লিয়াস, এটার ডিসকভারিটা যদি আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে হচ্ছে বিজ্ঞানী বেকারেল বলে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি হচ্ছে কালো কাগজে মুড়ে কিছু হচ্ছে মৌল রেখেছিলেন এবং পরবর্তীকালে সেই কালো কাগজটার উপর হচ্ছে কালো ছোপ বা কালো দাগ দেখতে পান। ঠিক আছে, তো যে মৌলটা উনি রেখেছিলেন সেটা অবশ্যই একটা তেজস্ক্রিয় মৌল ছিল। তো এখান থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে এই যে আমি মৌলটা রাখলাম এখান থেকে নিশ্চয়ই কোনো অদৃশ্য রশ্মি বেরোচ্ছে, যার জন্য এই আমি যে কাগজটা রেখেছি বা ফটোগ্রাফিক ফিল্মটা রেখেছি, প্লেটটা রেখেছি, তো সেই ফটোগ্রাফিক প্লেটের উপর হচ্ছে এফেক্ট ফেলছে। ঠিক আছে, তো তখন তিনি এই রশ্মিটার নাম দিয়েছিলেন বেকারেল রশ্মি। তো এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো জানা দরকার, বাট এগুলো থেকে কোশ্চেন আসবে না। নেক্সট যেটা আসবে তোমাদের কোশ্চেন সেটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে যে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তাকে আমরা ইংলিশে বলি রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, তেজস্ক্রিয়তাকে ইংলিশে বলি রেডিও অ্যাক্টিভিটি। এইবার যেমন দেখা গেছে যে ধরো এই একটা মৌল, এটা হচ্ছে ইউরেনিয়াম, এটা একটা তেজস্ক্রিয় মৌল। তো দেখা গেছে যে যে সকল মৌলের নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত এটা 1.5 এর থেকে বেশি হবে, সেই সমস্ত মৌলগুলো অস্থায়ী হয়, সারা সব সময় ভেঙে গিয়ে নিচের কোনো স্থায়ী মৌলতে হচ্ছে আসার চেষ্টা করবে। তো এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তার এখান থেকে আর একটা কোশ্চেন আসে যে তেজস্ক্রিয়তার হচ্ছে যে শেষ যে স্থায়ী মৌল, মানে তেজস্ক্রিয় মৌল ভাঙতে ভাঙতে লাস্ট পর্যন্ত যেখানে এসে স্থির হবে বা সব থেকে যে স্থায়ী মৌলটা, শেষ যে স্থায়ী মৌলটা সেটা কি, সেটা হচ্ছে লেড। এটা মনে রাখবে, লেডের হচ্ছে 82 হয়। এটা কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। বেশ, তাহলে তেজস্ক্রিয়তার কারণ যদি জিজ্ঞাসা করে তাহলে কি অ্যান্সার দেবে, সেক্ষেত্রে বলবে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাতটা 1.5 এর থেকে যদি বেশি হয় তাহলে সেই সকল মৌলগুলো হচ্ছে, মৌলের যে নিউক্লিয়াস সেটা কি হয়, অস্থায়ী হয়, সেই মৌলের নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে কোনো স্থায়ী মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হওয়ার চেষ্টা করে। তো এটাই হচ্ছে তেজস্ক্রিয়তা বা স্বাভাবিক তেজস্ক্রিয়তা। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় মৌলের নামগুলো কি কি, যেমন ধরো একটা বললাম ইউরেনিয়াম, এছাড়া আছে তোমাদের পোলোনিয়াম, ঠিক আছে, পিও পোলোনিয়াম, থোরিয়াম, টিএইচ থোরিয়াম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তারপরে হচ্ছে রেডিয়াম, নামগুলো একটু মনে রাখবে। বেশ, এবার নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এই যে তেজস্ক্রিয়তাতে আমরা 3 ধরনের রশ্মি মেনলি দেখতে পাবো, সেটা হচ্ছে 3 রকম কি কি, একটা হচ্ছে আলফা, একটাকে আমরা বলবো বিটা,
আর একটাকে আমরা বলবো গামা। এইবার এই আলফা বিটা গামা এদের হচ্ছে প্রপার্টি গুলো তোমাদের বা যে বৈশিষ্ট্য সেগুলো আলাদা আলাদা করে পড়তে হবে। তো প্রথমে আমরা আলফা নিয়ে ডিসকাশন করব। এই হচ্ছে আলফা। আচ্ছা কম্পারিজন করি, আমরা তুলনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বিটা, এটা হচ্ছে গামা। আলফা রশ্মিটা হচ্ছে ধনাত্মক চার্জ, আর বিটা রশ্মিটা হচ্ছে ঋণাত্মক চার্জ, আধানের প্রকৃতিটা। আর গামার কোনো চার্জ থাকে না। এইবার দেখো এই যে আলফা রয়েছে, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি হিলিয়াম এর নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াস। তো এটাকে আমরা সিম্বল বা চিহ্নটা এইভাবে দেবো, ঠিক আছে। তো এই জিনিসটা মানে কি, ধরো হিলিয়ামের যদি আমরা গঠন দেখি, হিলিয়ামের এই হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরে হচ্ছে কটা ইলেকট্রন থাকবে, দুটো। এইবার আমরা যদি এই দুটো ইলেকট্রনকে বাইরে বের করে দিই, শক্তি দিয়ে বাইরে বের করে দিই, তাহলে শুধুমাত্র নিউক্লিয়াসটা পড়ে থাকবে। তাহলে যে এই যে নিউক্লিয়াসটা শুধু পড়ে থাকলো, সেইটাকে আমরা বলছি আলফা কণা। তাহলে এটা কিন্তু খুব আসে যে আলফা কণা কি, তখন লিখতে হবে যে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এবং আধানটা বলে দেবে যে 2 একক আধান যুক্ত, ভালো করে লিখলে কি হবে, 2 একক আধান যুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। বেশ। আর বিটা কণাটা কি, বিটা কণাটা হচ্ছে আমরা ইলেকট্রনের মতোই লিখব এরকম, ঠিক আছে। বিটা কণাটা আমরা ইলেকট্রনের মতোই লিখব। বেশ। আর গামাটার লিখবো আমরা 0 0। আলফাটা এইভাবেও লেখা হয় 2 4। তাহলে চিহ্নটা ক্লিয়ার। এইবার যেটা আসে যে আলফা বিটা গামা, এইগুলোর হচ্ছে যে ভেদন ক্ষমতা, মানে কে কতদূর ভেদ করে যেতে পারবে, সেইটার হচ্ছে যে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে বলতে পারে। ভেদন ক্ষমতা অনুযায়ী যদি সাজায়, সব থেকে গামা হচ্ছে বেশি হবে, তারপরে হবে বিটা, আর সব থেকে কম হবে আলফা। কারণ আলফাটা সব থেকে ভারী, আর দেখো গামাটা হচ্ছে সব থেকে হালকা, ঠিক আছে। তাহলে গামা এই জন্য সব থেকে হচ্ছে যে বেশি ভেদ করে যেতে পারবে। এবং মনে রাখবে গামা থেকে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এর কোনো ভরও নেই, এর কিন্তু কোনো আধানও নেই। ভর এবং আধান দুটোই হচ্ছে শূন্য, আধানটাও শূন্য, ভরটাও দেখো শূন্য। বেশ। আর এখান থেকে কি আসে, আর একটা হচ্ছে আয়নন ক্ষমতা অনুসারে সাজাতে বলবে, আয়নন ক্ষমতা। আচ্ছা তার আগে বলো যে ভরের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই, ভর সব থেকে ভর কম কার, সেটা হচ্ছে গামা, গামার থেকে বেশি হচ্ছে বিটা, আর সব থেকে ভারী হচ্ছে আলফা। আমি একদম কোশ্চেন ধরে ধরে পড়াচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। তোমরা কিন্তু পয়েন্টগুলো চাইলে নোট করে নেবে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা এগুলো থেকে কোশ্চেন আসবে। আয়নন ক্ষমতা, আয়নন ক্ষমতা অনুযায়ী যদি সাজায়, তাহলে দেখো যে হবে সব থেকে ভারী, সে কি করবে, সব থেকে বেশি সংঘর্ষ করতে পারবে। যখন একটা আমরা অ্যাটমের মধ্য দিয়ে বা পরমাণুর মধ্য দিয়ে পাঠাবো, তখন কি হবে, যে যত ভারী হবে সে যাওয়ার সময় কি করবে, তত বেশি সংঘর্ষ করবে। তাহলে ভর যার বেশি হবে তার আয়নন ক্ষমতা বেশি হবে। তাহলে আলফার সব থেকে বেশি, তারপরে হচ্ছে বিটা, আর সব থেকে কম হচ্ছে গামা। এই তিনটি জিনিস খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন খুবই আসে। আর হচ্ছে হ্যাঁ এই তিনটেই তোমাদের রয়েছে। এইবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে বিটা কণার ভর কত, তো বিটা কণার ভর হচ্ছে একটা ইলেকট্রনের যা ভর হয় সেই মানটাই হচ্ছে হবে, ঠিক আছে। বিটা কণা যদি ভর জিজ্ঞাসা করে, বেশ। নেক্সট হচ্ছে যে ধরো তোমাকে জিজ্ঞাসা করলো বিটা কণার আধান কত,
বিটা কণার আধান একটা ইলেকট্রনের যে আধান হয় সেটাই হবে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর যদি আলফা কণার আধান জিজ্ঞাসা করে তাহলে এটাকে 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তোমরা 1.6 পর্যন্ত লিখলেই হবে। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত দাঁড়াবে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এবং সাইনটা অবশ্যই প্লাস হবে। বোঝা গেছে আধানটা? আর এর আধান তো বললাম আগে, এর কোনো আধান থাকে না, এটার আধান হচ্ছে 0। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এখান থেকেই কোশ্চেন আসে যে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় ঘটনা কেন নিউক্লিয় ঘটনা? কেননা এখানে যে 3 ধরনের বিকিরণ আমরা দেখতে পাচ্ছি, আলফা, বিটা এবং গামা, এই তিনটেই হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে বেরোয়। পরমাণুর ইলেকট্রনীয় অঞ্চলের সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই সেই জন্য এটা একটা নিউক্লিয় ঘটনা। তাহলে এই কোশ্চেনটা এইভাবেও আসে যে তেজস্ক্রিয়তা হচ্ছে একটা নিউক্লিয় ঘটনা, এটা ব্যাখ্যা করো। তো আমি বলেই দিলাম অ্যান্সারটা, এটাকে লিখবে। বেশ, আর হচ্ছে যে তেজস্ক্রিয়তা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত এবং মানে অটোমেটিক হবে, এটা স্বতঃস্ফূর্ত ও বিরামহীন ঘটনা। মানে যতক্ষণ পর্যন্ত না স্থায়ী মৌল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভাঙতে 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 লাস্ট পর্যন্ত স্থায়ী মৌল এসে পৌঁছাবে। সেটা আমি কি বলে দিয়েছি? লেট। এই দুটো পয়েন্ট এখান থেকে ভালো করে মনে রাখবে। বেশ, এইবার আলফা, বিটা, গামা দিয়ে তোমাদের যে নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার বিক্রিয়াগুলো রয়েছে সেইগুলো ভালো করে করতে হবে। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো আসতে পারে। বেশ, প্রথমে আমরা আলফা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আলফা জিনিসটা কি ভালো করে লক্ষ্য করো। ধরো একটা মৌল রয়েছে এক্স, এর অ্যাটমিক নাম্বার বা পরমাণু সংখ্যা হচ্ছে জেড, আর অ্যাটমিক নাম্বারটা হচ্ছে এ। এইবার একটা আলফা বেরিয়ে গেল। আলফা কি বলেছি? 2Ag4। এখানে প্লাস সাইনটা আমরা দিই না সাধারণত। বেশ, এইবার দেখো এখানে মানে এখানে যখন আলফা বেরোবে তখন আধান ও ভরের সংরক্ষণ সূত্র কিন্তু মেনে চলবে। তাহলে এইটা হচ্ছে কি বোঝাবে? এই নিচেরটাকে আমরা আধান হিসাবে ধরবো আর উপরেরটাকে ভর হিসাবে ধরবো। তাহলে আধান সংরক্ষণ মানে কি? বাঁ দিক এবং ডান দিক দুদিকেই হচ্ছে সমান হবে। তাহলে এখানে দেখো যদি এইদিকে আছে 2 আর এইদিকে আছে জেড, তাহলে এখানে কত হবে? জেড মাইনাস 2। এই দুটো অ্যাড করো, জেড মাইনাস 2 প্লাস 2 অ্যাড করো, দেখো জেড হবে। মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে। একইভাবে ওপরটা কত হবে? 4 কমবে, এবং এই মৌলটা কিন্তু একটা নতুন মৌল হয়ে যাবে, কেননা নিচেরটা চেঞ্জ হয়েছে। নিচেরটা চেঞ্জ হলেই এটা নতুন মৌল হয়ে যাবে। সেই জন্য এটাকে আমরা এক্স দিয়ে আর লিখতে পারবো না, এটাকে ওয়াই দিয়ে লিখতে হবে। এখান থেকে কি কোশ্চেন আসে? এখান থেকে কোশ্চেন আসে যে একটা আলফা কণা বেরোলে পরমাণু সংখ্যা এবং ভর সংখ্যার কি পরিবর্তন হয়? পরমাণু সংখ্যা 2 কমে যাবে এবং ভর সংখ্যা 4 কমে যাবে। এইবার এটা হচ্ছে আমি একটা জেনারেল রুল দিয়ে দেখালাম। এবার একটা তোমাদেরকে আমি স্পেশাল কেস দেখাই। যেমন ধরো ইউরেনিয়াম 238, ঠিক আছে? তো এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল। তাহলে আলফা কণা বেরোলে এটা কি হবে? 2 কমবে 90, আর এটা কি হবে? 4 কমবে 234। তাহলে 90 হচ্ছে কার হয়? 90টা মুখস্থ রাখবে, এটা হচ্ছে থোরিয়ামের হয়, থোরিয়াম, ঠিক আছে? TH। তাহলে এটা হয়ে গেল। বা কখনো এইটা দেওয়া থাকবে, এইখানে একটা তোমার শূন্য স্থান দেওয়া থাকবে, তাহলে তখন এটাকে দুদিকে সমান করতে হবে। এদিকে 90 আছে, এদিকে 2 দিয়ে দেবে, আর এদিকে 234 আছে, তাহলে 4 দিয়ে দেবে আরো। 234 আর 4 হচ্ছে 238, এবং মৌলটা পার্টিকেলটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে আলফা, বা HE দিয়ে লিখবে।
আলফা লিখলেও ভুল হবে না, এইজি লিখলেও ভুল হবে না। বেশ, এইবার এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো জনক নিউক্লিয়াস, আর এটাকে বলবো দুহিতা নিউক্লিয়াস। দুহিতা মানে হচ্ছে ডটার, কন্যা, ঠিক আছে, যেহেতু এ একে জন্ম দিচ্ছে সেহেতু এ হচ্ছে পিতা এবং এ হচ্ছে কন্যা। এরপরে আমরা বিটা নিয়ে ডিসকাশন করব। ধরো এক্স একই হবে জেড এ, তাহলে বিটার আমরা কি জানি, বিটার আমরা কি জানি, এটা হচ্ছে -1 ইলেকট্রন 0। তাহলে এটা কি হবে, যদি সমান করতে হয় এটা z+1 দিতে হবে, তাহলে z+1 -1 প্লাস -1 কেটে যাবে, জেড পড়ে থাকবে। এটা চেঞ্জ হয়ে গেছে, নতুন মৌল, মাথারটা যা ছিল তাই। তাহলে বিটা কণা বেরোলে কি হবে, সেটা হচ্ছে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না, কিন্তু পরমাণু সংখ্যা হচ্ছে 1 বেড়ে যাবে। এটা খেয়াল রাখবে, 1 কিন্তু বেড়ে যাবে। যা বলছি এখানে পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা হচ্ছে এক্সামের পারপাস থেকে ইম্পর্টেন্ট। বেশ, এবারে একটা কোশ্চেন আসতে পারে যে পরমাণুর, আমি আগে বললাম কি তেজস্ক্রিয়তা মানে আলফা বিটা গামা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে বেরোবে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে তো কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন তো রয়েছে বাইরে, তাহলে এই নিউক্লিয়াসটা আসছে কোথা থেকে, তো সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন এই দুটো কি হয়, একে অন্যতে হচ্ছে রূপান্তরিত হয়, প্রোটনটা নিউট্রন হয়ে যাবে, নিউট্রনটা প্রোটন হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা করি সমান সমান করতে গেলে কি দিতে হবে, এদিকে একটা 1 দিতে হবে, মাথারটা 0 দিতে হবে। তো এইটাকে আমরা পরে বলছি এটাকে কি বলি। আর এইটার ক্ষেত্রে কি হবে দেখো, প্রোটনে যদি কনভার্ট হয়ে যায় তাহলে এটা 1 1, নিচেরটা -1 E0। তাহলে এই দুটোকে আমরা কি বলছি, বিটা পার্টিকেল বলছি। তো বিটা দু রকমের হতে পারে, একটা বিটা প্লাস হতে পারে আর একটা হচ্ছে বিটা মাইনাস হতে পারে, কিন্তু তোমাদের বুকে শুধুমাত্র এইটা বিটা মাইনাসটা এখন রয়েছে, উঁচু ক্লাসে উঠলে দেখবে দুটোই হতে পারে, বিটা প্লাসও হতে পারে বিটা মাইনাসও হতে পারে, কিন্তু এখন আমরা শুধুমাত্র বিটা মাইনাসটা নিয়ে পড়বো। তো দেখো এই যে নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হচ্ছে তখন কি হচ্ছে, একটা এক্সট্রা ইলেকট্রন তৈরি হচ্ছে, সেই এক্সট্রা ইলেকট্রনটাই হচ্ছে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে। তাই এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয়তার সময় কিভাবে হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হচ্ছে। এটা বলো তাহলে কি হবে, এটা হচ্ছে থোরিয়াম 9234, এখান থেকে বলে দিল 91234, তোমাকে বলে দিলে এখানে একটা ড্যাশ দিয়ে দিল, তাহলে কি হবে, খুব ইজি, এইদিকে 1 বেড়ে গেছে তাহলে 1 কমাতে হবে, 91 -1 তাহলে 90, দুদিক সমান সমান করতে হবে, তো এইদিক 90 হয়ে গেল, আর মাথারটা তো একই রয়েছে, তাহলে আনছি মাথারটা তো একই রয়েছে, তাহলে এখানে 0 দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, বিটা পার্টিকেল। তো এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের আসে। নেক্সট হচ্ছে গামা। গামার ক্ষেত্রে মনে রাখবে যে এটা হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় কণা, এই জন্য এটাকে অনেক সময় গামা ফোটন বলে, গামা ফোটন। তো এটা একটা মজার জিনিস, এটা কি, নিউক্লিয়াসটা যখন কখন বের হবে এই কণাটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসটা ধরো ইউরেনিয়াম রয়েছে, ইউরেনিয়ামের মাথায় যদি স্টার দিয়ে এরকম, তাহলে সেটা বোঝাবে এক্সাইটেড স্টেট, মানে উদ্দীপিত অবস্থায় রয়েছে। এ কি করবে, উদ্দীপিত অবস্থা থেকে সব সময় ভূমি স্তর বা গ্রাউন্ড স্টেটে নেমে আসার চেষ্টা করবে, দুটোই আনচেঞ্জ থাকবে, তাহলে মৌলটা কিন্তু এখানে চেঞ্জ হবে না, দুটোই দেখো সেম সেম থাকবে, জাস্ট এই স্টারটা থাকবে না, তখন কি হবে, গামা বের হবে। তাহলে গামা কখন বের হয়, যখন উদ্দীপিত অবস্থা থেকে ভূমি স্তরে নেমে আসবে নিউক্লিয়াসটি, তখন হচ্ছে গামা ফোটন বের হবে। এখানে দুটোই কিন্তু আনচেঞ্জ থাকবে, ভর সংখ্যারও কোনো পরিবর্তন হবে না এবং পরমাণু সংখ্যারও কোনো পরিবর্তন হবে না।
বেশ, এবার একটা কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে, এটা করো। ধরো বললো ইউরেনিয়াম 235, এই নিউক্লিয়াস থেকে 6টি আলফা কণা আর 2টি বিটা কণা বেরোচ্ছে। তাহলে যে নতুন মৌল তৈরি হবে, আমি পুরোটা লিখছি না, তোমরা লিখে নেবে, তাহলে যে নতুন মৌল তৈরি হবে তার পরমাণু সংখ্যা ও ভর সংখ্যা কত হবে? বলো এটা কি হবে? তো এটা কিভাবে করব? দেখো 6টা আলফা কণা বেরিয়েছে, তাহলে আমরা যদি এটা ইউরেনিয়াম বলি, সেখান থেকে 6টা আলফা কণা, তাহলে নিচেরটা একটা বেরোলে 2 কমে, 6টা বেরোলে কত কমবে? 12 কমবে। তাহলে 92 থেকে 12 বাদ দেবে, 80 হবে। মৌলটা আমরা জানি না, ধরে নিলাম কোনো একটা চিহ্ন দিলাম এক্স। আর মাথারটা কত কমে? একটা আলফা বেরোলে 4 কমে, এখানে 6টা বেরিয়েছে, তাহলে 24 কমবে। তাহলে 24 কমলে 235 থেকে 24 বাদ দাও, 235 থেকে 24 বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছিল আমাদের 211। তাহলে আলফার ঝামেলা মিটে গেল। এইবার হচ্ছে আমরা বিটা। বিটা কি বলেছে? দুটো বেরিয়েছে। তাহলে বিটা যদি দুটো বেরোয়, তাহলে এখানে কি হলো? 6টা আলফা বেরিয়ে গেল। এইবার কি হচ্ছে? দুটো বিটা বেরোচ্ছে, তাহলে একটা বিটা বেরোলে কি হবে? এটা 1 বাড়বে, আর দুটো বেরোলে এটা 2 বাড়বে, তাহলে এটা হয়ে যাবে 82। জানি না মৌলটার নাম, দিয়ে দিলাম ওয়াই। আর এটা কি হবে? এইটা হচ্ছে, আর এটা তো আর চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। এটা কোনো সময় বিটা বেরোলে এই মাথারটা সব সময় আনচেঞ্জ থাকবে, তাহলে এটা 211ই হবে। তাহলে এই মৌলটা দেখো লেড, ঠিক আছে? মৌলটার নাম চাইনি, এটা দেখো 82 হলেই হচ্ছে সেটা লেড হবে। তাহলে এরকম, তাহলে পরমাণু সংখ্যা কত হয়ে গেল? যে মৌলটা হলো তার পরমাণু সংখ্যা হচ্ছে 82, আর ভর সংখ্যা হয়ে যাচ্ছে 211। এরপরে হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। বেকারেলের সংজ্ঞা আসতে পারে, 1 বেকারেল কাকে বলবো সেটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে যদি প্রতি সেকেন্ডে 1টি পরমাণু বিঘটিত হলে, আমি লিখে দিচ্ছি যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙন হলে বা বিঘটন হলে, একটি পরমাণুর ভাঙন হলে তার তেজস্ক্রিয়তাকে 1 বেকারেল বলবো। এছাড়াও তেজস্ক্রিয়তার আরো একক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে 20, ঠিক আছে? তেজস্ক্রিয়তার আর একটা ইউনিট হচ্ছে 20। তো 20-র সঙ্গে বেকারেলের সম্পর্কটা আছে, সেটা হচ্ছে 1 20 = 3.7 × 10⁻10 এত বেকারেল। তাহলে 1 সংজ্ঞা আমরা কি দেবো? 1 সংজ্ঞা একই থাকবে, কোনো তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে যদি এতগুলো পরমাণুর বিভাজন ঘটে তাহলে তাকে আমরা 1 বলবো। কোনো তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণুর ভাঙন হলে তাকে আমরা 1 বলবো। ওকে, বেশ।
নেক্সট হচ্ছে আর একটা আছে, সেটা হচ্ছে রাদারফোর্ড ইউনিট। এটাও তেজস্ক্রিয়তার ইউনিট। তো রাদারফোর্ডের সঙ্গে বেকারেলের রিলেশনটা কি? সেটা হচ্ছে 1 রাদারফোর্ড ইকুয়াল টু 10⁶ বেকারেল। 10⁶ বেকারেল। এবার হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তার ব্যবহারগুলো কি কি হচ্ছে? এক হচ্ছে এখন আমরা তড়িৎ উৎপাদনের কাজে ইউজ করতে পারি। তড়িৎ উৎপাদন, যেমন ধরো তাপ শক্তি, তারপরে জলশক্তি, এইগুলো থেকে আমরা তড়িৎ উৎপাদন করতে পারি। তেমন পরে দেখবো যে এটা তোমাদের রয়েছে নিউক্লিয়াসের বিভাজন ঘটিয়ে আমরা সেখান থেকে তড়িৎ উৎপাদন করতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে যে তড়িৎ উৎপাদনের কাজে আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বন ডেটিং। কার্বন ডেটিং এইটার দ্বারা কি করা হয়, কোনো পুরনো গাছ, বহু পুরনো গাছ বা কোনো জীবাশ্ম যদি বয়স নির্ণয় করতে হয় তখন এই কার্বন ডেটিং পদ্ধতিটাকে ইউজ করা হয়, যেখানে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ এইটা ইউজ করা হয়। এটাও আছে যে কোন আইসোটোপটা ইউজ করা হয়, সেটা হচ্ছে যে 14, কার্বনের 14 আইসোটোপ, 6, 14। তো এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়াও হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট, এইগুলোর ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। ক্যান্সারের ট্রিটমেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি। নিউক্লিয় শক্তি নিউক্লিয় শক্তি জিনিসটা কি? আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন রয়েছে আর হচ্ছে নিউট্রন রয়েছে। তাহলে দেখো এখানে প্রোটনগুলো ধনাত্মক আধানযুক্ত আর নিউট্রনের তো কোনো আধান নেই। তাহলে ধনাত্মক আধান হলে কি হবে, একে অন্যকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি হবে, এই নিউক্লিয়াসটা কিন্তু ফেটে যাবে। তাহলে নিউক্লিয়াসের স্থায়িত্ব কিন্তু হবে না। তাহলে নিউক্লিয়াসগুলোকে ধরে রাখতে গেলে বাইরে একটা বল দরকার, ঠিক আছে? নিউক্লিয়াসটাকে ধরে রাখতে গেলে একটা শক্তি দরকার, সরি বল না, একটা শক্তি দরকার। সেই শক্তিটাকে আমরা কি বলবো, নিউক্লিয় শক্তি। বোঝা গেছে? তাহলে এই নিউক্লিয় শক্তিটা আসছে কিভাবে, সেটা আমাদের আইনস্টাইন হচ্ছে ব্যাখ্যা দিয়েছিলেন। আইনস্টাইন বলেছিলেন ভর এবং মাসের সমতুল্যতা, ঠিক আছে? মানে ভরকে আমরা মাসে ভর এবং শক্তির সমতুল্যতা, সরি এটা হচ্ছে ভর এবং শক্তির সমতুল্যতা। তো আইনস্টাইন কি বলেছিলেন যে ভরকে আমরা শক্তিতে হচ্ছে রূপান্তরিত করতে পারি। তো এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসে কিছুটা ভর হচ্ছে শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং সেই শক্তিটাই হচ্ছে এখানে বন্ধন শক্তি বা নিউক্লিয় শক্তি হিসাবে কাজ করে, মানে নিউক্লিয়াসটাকে ধরে রাখতে সাহায্য করে। কি রকম জিনিস, একটু ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। যেমন ধরো আমি একটা মৌল বললাম এক্স, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে কে। তাহলে এর মধ্যে কতগুলো প্রোটন রয়েছে, এর মধ্যে জেড সংখ্যক প্রোটন রয়েছে। তাহলে একটা প্রোটনের মাস যদি এমপি বলি, তাহলে জেড প্রোটনের মাস কত হবে, জেড এমপি। আচ্ছা, আর এখানে কতগুলো নিউটন রয়েছে, নিউটন বের করার জন্য কি করি, এখান থেকে এটা আমরা বাদ দিই। তাহলে এ মাইনাস জেড সংখ্যক নিউটন রয়েছে। একটা নিউটনের ভর আমরা ধরলাম এম এন, তাহলে এত সংখ্যক নিউটনের ভর কত হবে, এইটা ইন্টু এইটা। তাহলে টোটাল ভরটা কত দাঁড়িয়ে গেল, প্রোটন এবং নিউটন মিলে টোটাল ভরটা হলো এইটা। তাহলে এইটাই কিন্তু নিউক্লিয়াসের প্রকৃত ভর, কারণ নিউক্লিয়াসের মধ্যে আর তো কিছু নেই এই দুটো ছাড়া। বেশ, এইবার আমরা যদি
নিউক্লিয়াসের ভরটা প্রকৃতপক্ষে ক্যালকুলেশন করে দেখি, তাহলে দেখবো এই ভ্যালুটা কিন্তু হবে না, এর থেকে কিছুটা কম হবে। সেটা কত হবে? সেটা হচ্ছে যে আমরা ধরলাম এম, বড় হাতের এম, ব্র্যাকেটের মধ্যে আমরা এরকম করে লিখতে পারি বড় হাতের এম। তাহলে কতটা ভর কমে গেল সেটাকে আমরা কি বলবো? ভর ত্রুটি। সেটা কত হবে? সেটা হচ্ছে এখানে প্রকৃত ভর থেকে আমরা এইটা বাদ দেব, মাইনাস এম এ জেড, এ কমা জেড। তাহলে এইটা হচ্ছে ভর ত্রুটি। তো এই যে ভরের ত্রুটি হলো, যে ভরটা হ্রাস পেলো, সেইটাই কি হবে? শক্তিতে হচ্ছে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যদি সি স্কোয়ার দিয়ে গুণ করে দিই, আইনস্টাইনের সূত্র দেখো, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, ঠিক আছে, বা ডেল্টা ই মানে শক্তির পরিবর্তন, এটা হচ্ছে ভরের পরিবর্তন ইন্টু সি স্কোয়ার। সিটা কি? সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে ভরের ত্রুটি হলো, এইটাই হচ্ছে যে বন্ধন শক্তির উৎস। বোঝা গেছে? এইটাই বন্ধন শক্তি হিসাবে কাজ করবে, যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলোকে ধরে রাখবে। এইবার একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ধরো হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে ডয়টেরিয়াম। ঠিক আছে, আমি বলে দিলাম তোমাকে প্রোটনের মাস আর নিউটনের মাস। প্রোটনের মাসটা আমি বলে দিলাম, ধরো 1.007825 অ্যাটমিক মাস ইউনিট, মানে AMU। আর নিউটনের মাসটা আমরা বলে দিলাম 1.008665 এত AMU। আর এর প্রকৃত ভরটা দেখলাম, সরি প্রকৃত ভর না, এর হচ্ছে পরীক্ষালব্ধ ভর, মানে পরীক্ষা করে যে ভরটা পেলাম, সেই পরীক্ষালব্ধ ভরটা আমরা দেখলাম 1.01414102 AMU। তাহলে এখানে ভর ত্রুটি কত হয়েছে বলো? তাহলে ভর ত্রুটি কত হবে? সেটা হচ্ছে এমপি ইন্টু প্রোটন সংখ্যা, প্রোটন কটা আছে? একটা, তাহলে 1.007825 প্লাস নিউটন কটা আছে? 2 - 1 মানে একটাই নিউটন আছে, তাহলে প্লাস নিউটন 0.08665। তাহলে এইটা হচ্ছে প্রকৃত ভর, মাইনাস হচ্ছে পরীক্ষালব্ধ ভর 1.014102। তাহলে এইটা হয়ে যাবে ভর ত্রুটি, এত AMU। ঠিক আছে, এর ক্যালকুলেশনটা নিজেরা করবে, এর ভ্যালুটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, ক্যালকুলেশনটা আশা করি করতে পারবে। 2.01649 এত AMU। না সরি, এর ভ্যালুটা আসবে 0.001288 এত AMU। এবার এখানে মনে রাখতে হবে যে 1 AMU সমান হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা এর ভ্যালুটা মুখস্থ রাখবে, ঠিক আছে, মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই জিনিসটাকে যদি আমরা 931 দিয়ে গুণ করে দিই, এই যে জিনিসটা আছে এটাকে যদি 931 দিয়ে গুণ করে দিই, তাহলেই এটা মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বন্ধন শক্তিটা পার করে নিতে পারবো। বুঝা গেছে? এখান থেকে তাহলে বন্ধন শক্তিটা বার করে নিতে পারবো। বেশ, এবার মেগা ইলেকট্রন জিনিসটা একটু বলে দিই যে কিভাবে আসছে। মেঘা মানে বড় হাতে লেখা হয়, ঠিক আছে। তাহলে মেঘা কথার অর্থ হচ্ছে 10⁶। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি? ইলেকট্রন ভোল্ট জিনিসটা হচ্ছে, ধরো আমার জুলে ভ্যালু এসছে, আমরা জানি যে এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল, তো জুলে আমার ভ্যালুটা এসছে এত জুল।
তাহলে এটাকে যদি আমার ইলেকট্রন ভোল্টে করতে হয় তাহলে এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, এইটা করে দিলেই এই ভ্যালু যেটা আসবে সেইটা হয়ে যাবে তোমার মেগা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। এবার সেখান থেকে আমরা এই রিলেশনটা ইউজ করে মেঘাতে চলে যেতে পারবো। ঠিক আছে, তার মানে মেঘাতে যেতে গেলে এটাকে আরো 10⁶ দিয়ে তোমাদেরকে ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মেগা ইলেকট্রন ভোল্ট। বোঝা গেছে? এইবার দেখো দু রকমের নিউক্লিয় বিক্রিয়া আছে, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, যেটাকে ইংলিশে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। এখানে নামের মধ্যেই এর যে তাৎপর্য সেটা লুকিয়ে রয়েছে। বিভাজন মানে কি, একটা ভারী নিউক্লিয়াস ভেঙে গিয়ে সেখান থেকে দুটো হালকা মানের হচ্ছে নিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে যাবে, তো এটাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। তো নিউক্লিয় বিভাজনের একটা উদাহরণ, এই বিক্রিয়াটা যেটা লিখবো এটা কিন্তু মনে রাখতে হবে। তো U9235, এটাকে আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করলাম 0.1। তাহলে নিউট্রন দিয়ে আঘাত করলে দেখা যাবে যে এই যে ইউরেনিয়াম নিউক্লিয়াসটা আছে সেটা হচ্ছে প্রথমে একটা আনস্টেবল 235, এরকম আনস্টেবল একটা নিউক্লিয়াস তৈরি করবে। সেখান থেকে এ কি করবে, ভেঙে গিয়ে দুটো জিনিস তৈরি করবে, এক হচ্ছে বেরিলিয়াম, বেকারেল না, বেরিলিয়াম, সেখান থেকে তৈরি হবে তোমাদের বেরিলিয়াম না, সরি এটা বেরিয়াম, বেরিয়াম যেটা হচ্ছে 56 আর 141, এইটা হচ্ছে ক্রিপ্টন, এটা হচ্ছে 36, 92, আর সেখান থেকে হচ্ছে 3টে নিউট্রন বের হবে 013, আর তার সঙ্গে হবে কিছুটা অ্যামাউন্ট হচ্ছে শক্তি, কিছুটা না এটা অনেকটাই হবে। ঠিক আছে, অনেকটাই শক্তি হবে। তাহলে এই হচ্ছে পুরো বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা ভালো করে মুখস্থ রাখবে। এবার এই বিক্রিয়াটাকে আমরা এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব ভালো করে। তো দেখো এই হচ্ছে যে একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস, সেটাকে আমরা কি করছি, সেটাকে ধীর গতির নিউট্রন, এটা হচ্ছে ধীর গতির নিউট্রন যেটা দিয়ে আঘাত করছি। আঘাত করার ফলে সেটা কি হলো, একটা ইউরেনিয়ামের হচ্ছে সরি এটা 36 হবে, 235 + 1 তাহলে 236। তাহলে এখানে একটা অস্থায়ী নিউক্লিয়াস তৈরি করবে এবং সেটা কি করবে, ভেঙে গিয়ে আবার দুটো হালকা মৌলের নিউক্লিয়াস, একটা হচ্ছে বেরিয়াম, বারবার ভুলে যাচ্ছে, এটা হচ্ছে বেরিয়াম এবং ক্রিপ্টন। ঠিক আছে, এই দুটো হালকা মৌলের নিউক্লিয়াসে ভেঙে যাবে। এবং দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে একটা নিউট্রন থেকে পাচ্ছি আমরা 3টে নিউট্রন। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। এবং তার সঙ্গে একটা হিউজ অ্যামাউন্ট শক্তি, আমরা প্রচুর পরিমাণে শক্তি আমরা পাবো, ঠিক আছে। এবার এখানে দেখো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এই ইকুয়েশনটা কিন্তু যে সংরক্ষণ সূত্র ভর এবং চার্জ মানে আধানের, সেটা কিন্তু ফলো করছে। এই 56, 36 আর এখানে 0, এগুলো অ্যাড করো, দেখো আসবে, এইটা আসবে 56, 36, 56, হ্যাঁ 56 আর 36, এই দুটো অ্যাড করলে 92, হ্যাঁ 92 আসছে। তাহলে এই দুটো অ্যাড করো, দেখো 92 আসবে। আর এখানে 141, 92, আর এখানে 1 × 3, এই সামনে 3টাকে এর সঙ্গে নিতে হবে, তাহলে 3 × 1 মানে 3, তাহলে 141, 92 আর 3 যোগ করো, দেখো এটা 236ই আসবে। তাহলে বোথ সাইড কি হচ্ছে, বাম দিক এবং ডান দিক কিন্তু সেম থাকছে, এটা কিন্তু চেক করে নিতে হবে। এটা চেক যদি ইকুয়াল না হয় তাহলে বুঝতে হবে ভুল হচ্ছে কোথাও। এইবার দেখো এখানে একটা যে ইম্পর্টেন্ট বা এখান থেকে যে কোশ্চেনটা আসছে, যে আমরা প্রথমে এই হচ্ছে ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াস, সেটাকে আমরা নিউট্রন দিয়ে আঘাত করলাম, সেখান থেকে কি হচ্ছে 3টে নিউট্রন তৈরি হয়ে যাচ্ছে।
এই 3টে নিউট্রন আবার পরবর্তীকালে আরো 3টে ইউরেনিয়াম নিউক্লিয়াসের সঙ্গে হচ্ছে সংঘর্ষ ঘটাতে পারবে। আরো 3টের সঙ্গে পারবে, আরো 3টের সঙ্গে পারবে, আবার এখানে যে তৈরি হবে সে আবার 3টের সঙ্গে পারবে, আবার 3টের সঙ্গে পারবে, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এই যে রিয়াকশনটা আছে এটা কিন্তু একটা মানে একবার শুরু হয়ে গেলে কি একে বন্ধ করা খুব কঠিন, একবারে ভাঙতে 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 চলতেই থাকবে। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া, চেন রিয়াকশন। তাহলে বোঝা গেছে এই কোশ্চেনটা আসে যে নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া কেন বলা হয়। কেননা একটা নিউট্রন থেকে 3টে হচ্ছে, সেখান থেকে আবার 3টে, সেখান থেকে আবার 3টে, এইভাবে হচ্ছে যে নিউক্লিয় বিভাজনটা শুরু হলে চেনের মতো বা শৃঙ্খলের মতো এটা পরপর পরপর চলতে থাকবে। এই জন্য এটাকে হচ্ছে আমরা শৃঙ্খল বিক্রিয়া বলি। তো এখান থেকে দুটো জিনিস আসবে, দু রকম হয়। একটা হচ্ছে অনিয়ন্ত্রিত, মানে আমরা যদি এটাকে কন্ট্রোল না করতে পারি তাহলে সেটা হবে অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল পারমাণবিক বোমা, যেটা হিরোশিমা এবং নাগাসাকি ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা। আর একটা হয় সেটা হচ্ছে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করলে সেটা আমরা ভালো কাজে লাগাতে পারবো। তাহলে এটা যদি নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন হয় তাহলে সেটা কার নীতি হয়ে যাবে, সেটা হবে নিউক্লিয় রিয়াক্টর বা পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লি এখানে কিন্তু দুটোই আসে। এর মূলনীতিটি আলোচনা করো, মূলনীতিটি বলো পারমাণবিক বোমার এবং পারমাণবিক চুল্লি। তাহলে পারমাণবিক চুল্লি হলে সেখানে নিয়ন্ত্রিত কথাটা অ্যাড করতে হবে, আর পারমাণবিক বোমা হলে সেখানে অনিয়ন্ত্রিত কথাটা অ্যাড করতে হবে। এইবার পারমাণবিক চুল্লি থেকে একটা জিনিস আমরা একটু ডিটেলসে পড়ব, যে পারমাণবিক চুল্লিতে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে মডারেটর আর একটা হচ্ছে মডারেটর আর হচ্ছে নিয়ন্ত্রণ রড। এই মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হচ্ছে ইলেকট্রনের যে স্পিডটা রয়েছে সেই স্পিডটাকে হচ্ছে যে কমানো। ঠিক আছে, তো এখানে মডারেটর হিসাবে কি কি ইউজ করা হয় সেটা আছে। এক হচ্ছে গ্রাফাইট, আর হচ্ছে ভারী জলের সংকেত কি D2O। আর নিয়ন্ত্রণ রড হিসাবে ইউজ করা হয় ক্যাডমিয়াম রড। ঠিক আছে, সিডি রড বা ক্যাডমিয়াম রড। বেশ, নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এটাকে ইংলিশে কি বলে? সংযোজন মানে নাম থেকে বুঝতে পারছো দুটো জিনিস জোড়া লাগানো হবে, ওটাকে ইংলিশে বলে নিউক্লিয়ার ফিউশন। ফিউজ করা মানে হচ্ছে জোড়া লাগানো। তাহলে এক্ষেত্রে কি হবে, দুটো হালকা নিউক্লিয়াসকে আমরা জোড়া লাগিয়ে সেখান থেকে একটা ভারী নিউক্লিয়াস হচ্ছে পাবো। তো এটাকে আমরা বলছি নিউক্লিয় সংযোজন। যেমন ধরো এরকম হাইড্রোজেন হচ্ছে 4টে আমরা জোড়া লাগিয়ে দিলাম। ঠিক আছে, সেখান থেকে আমরা পেয়ে যাব হিলিয়াম, আর হচ্ছে 1 2 3 4, তাহলে এখানে তোমাদেরকে দিতে হবে 2। ঠিক আছে, তাহলে এইখানে আমরা প্লাস ইলেকট্রনটা ইউজ করব, প্লাস ইলেকট্রন 1। আর এটা 2 করতে হবে সামনে, তাহলে একটা 2। এবার চেক করো, দেখো 2 আর এখানে 2 একে 2, তাহলে 4 1 2 3 4, উপরটা 1 2 3 4 আর এই দিকটা 4 + 0 মানে 4। তাহলে এখন দুটোই হচ্ছে সংরক্ষিত হয়ে গেল, ভর এবং আধান। এটা কিন্তু বারবার চেক করে নিতে হবে, এটা চেক না করলেই ভুল হবে কিন্তু। তাহলে এই জিনিসটার নামটা এখন মনে রাখবে, যে আমরা একটু বলে দিই এটা
ঠিক আছে, যেহেতু আসছে এই জিনিসটা বারবার, এটাকে আমরা ইলেকট্রন বলি আর এইটাকে আমরা পজিট্রন বলি। ওকে, নামটা মনে রাখবে, এটাকে আমরা পজিট্রন বলি। তো এইটা হচ্ছে সূর্য, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, বিক্রিয়াটাও তোমাদের আসে, সেটা হচ্ছে সূর্য এবং অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস। সূর্য এবং অন্যান্য নক্ষত্রে এইভাবে নিউক্লিয় সংযোজনের মাধ্যমে একটা হিউজ পরিমাণের শক্তি হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা আসছে যে সূর্য এবং নক্ষত্রের শক্তির উৎসের হচ্ছে নিউক্লিয় বিক্রিয়াটি লেখো, তখন এই বিক্রিয়াটি লিখতে হবে তোমাদেরকে। তো নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা তৈরি হয়। ঠিক আছে, হাইড্রোজেন বোমা, এটার শক্তি কিন্তু আবার আরো বেশি। ঠিক আছে, পারমাণবিক বোমার থেকেও কিন্তু বেশি। আর একটা কোশ্চেন এখান থেকে আসে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন কিন্তু ঘটাতেই হবে, না হলে নিউক্লিয় সংযোজন হবে না। কেন? কেননা আমরা জানি যে দুটো নিউক্লিয়াস হচ্ছে চার্জ হচ্ছে প্লাস প্লাস, প্লাস প্লাস হলে কি হবে, একে অন্যকে বিকর্ষণ করবে, তাহলে তো এরা কখনোই একসঙ্গে সংযোজিত হতে পারবে না। তাহলে সংযোজিত হতে গেলে আমাদের বাইরে থেকে কি করতে হবে, একটা হিউজ অ্যামাউন্ট এনার্জি দিতে হবে, শক্তি দিতে হবে। তো সেই শক্তিটা আসবে কোথা থেকে? সেই শক্তিটা আসবে নিউক্লিয় বিভাজন থেকে। নিউক্লিয় বিভাজনের মাধ্যমে একটা হিউজ পরিমাণ শক্তি প্রথমে উৎপাদন করে নেবো, পরে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা এদের দুজনকে একসঙ্গে জোড়া লাগিয়ে দেবো। তো বোঝা গেছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি এখান থেকে ইম্পর্টেন্ট করে দিলাম। এখানে তো তাপমাত্রাটা প্রায় 10⁶ অর্ডারের আছে, কেলভিন অর্ডারে আছে। ঠিক আছে, তাপমাত্রাটা হচ্ছে প্রায় হচ্ছে 10⁶ কেলভিন এরকম অর্ডারে আছে। কত হাই টেম্পারেচার দেখো। এই উচ্চ তাপমাত্রার জন্য এটাকে হচ্ছে থার্মোনিউক্লিয় বিক্রিয়া বা তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হয়। তাপীয় নিউক্লিয় বিক্রিয়া। ঠিক আছে, এই হয়েছে তোমাদের রয়েছে। তো প্রত্যেকটা জিনিস তোমাদের কভার করে দিলাম। আশা করি ক্লাসটা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সুন্দরভাবে গুছিয়ে করে দেওয়া হয়েছে। জাস্ট ক্লাসটা তোমরা দেখে নিলেই হচ্ছে যে সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, আমি যদি সময় পাই সেখান থেকে কোশ্চেন অ্যান্সার করিয়ে দেবো। আর বইটা অবশ্যই ভালো করে পড়বে, বই না পড়লে কিন্তু কিচ্ছু হবে না। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই ছিল। টাটা, বাই বাই।